হিস্টেরেসিস লুপ এবং ম্যাগনেটিক হিস্টেরেসিস সম্পর্কে আজকে আমরা জানব। তাহলে ফার্স্টে আমরা জেনে নিই যে হিস্টেরেসিস লুপ ব্যাপারটা কি। তাহলে ফার্স্টে একটা ম্যাগনেটিক সার্কিট আমি ড্র করছি, যেখানে একটা কোড দেখানো হয়েছে, এর ভিতরে এয়ার আছে এবং এই কোডটা ওয়্যার আউন্ড এরকম করে অসংখ্য ওয়্যারের টার্ন আছে। এখান থেকে কারেন্টটা ঢুকবে, এখান থেকে কারেন্টটা বার হবে। এখন এই টার্ন সংখ্যাটা ধরলাম n। তাহলে আমরা যেটা জানি সেটা হলো এল মিন এই লেন্থটা এবং এইচটা হলো ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বা ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ। তাহলে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি সমান এনআই, দ্যাট মিন্স এমএমএফ, এটা সমান হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আই সমান এইচ এল বাই এন। অর্থাৎ এখানে যখন কারেন্টটা আমরা সাপ্লাই দেব, এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে এবং সেটা কিসের সঙ্গে? এইচ এল এনের সঙ্গে সম্পর্কিত। এই যে এনটা একটা কয়েলের ক্ষেত্রে তো এটা নির্দিষ্ট, অর্থাৎ এটা কনস্ট্যান্ট। এই যে লেন্থটা এটাও কনস্ট্যান্ট। তাহলে আমি জানি বি সমান মিউ এইচ। বি হলো ফ্লাক্স ডেন্সিটি, মিউ পারমিবিলিটি, এইচটা ফিল্ড স্ট্রেংথ, বি প্রপোর্শনাল টু এইচ। অর্থাৎ এখানে যদি এগুলোকে কনস্ট্যান্ট রাখি, আমরা রেখে এই কারেন্টের মানটা বাড়াই, আর এইচ প্রপোর্শনাল টু আই, অর্থাৎ কারেন্টের মান যদি বাড়াই তাহলে ফিল্ড স্ট্রেংথের মান বাড়বে। তাহলে এরকম যদি কার্ভ হয়, এটাকে আমি পাশে বোঝাচ্ছি। তাহলে নর্মাল অবস্থায় যে কোনো একটা ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল, অর্থাৎ যেটাকে একটা ম্যাগনেটিক ফিল্ডে রাখলে সহজে সেটা ম্যাগনেটিক ফিল্ডের অ্যাট্রাকশন বা রিপালশন হয় এবং তাকে সহজে আমরা ম্যাগনেটে পরিবর্তন করতে পারি। তাহলে প্রথম অবস্থায় কীরকম থাকবে? এর ভিতরে প্রথম অবস্থায় এর ভিতরে যে অ্যাটমসগুলো থাকবে, এগুলো আমি বলেছি যে বিভিন্নভাবে অ্যালাইনমেন্ট করা থাকে। এগুলো যে একটা নির্দিষ্ট দিকে থাকবে এরকম কোনো কথা নেই, র্যান্ডমলি থাকবে। এরকম র্যান্ডমলি থাকে, সেই জন্য ম্যাগনেটিক্যালি নিউট্রাল থাকে। এখন আমরা যখন এখানে কারেন্টের মানটা বাড়িয়ে দেব, তখন ফিল্ড স্ট্রেংথ বাড়বে। তাহলে এই যে বিএইচ কার্ভ আমি আগে বলেছিলাম যে আমরা বিকে ওয়াই অ্যাক্সিস এবং এইচ বা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিকে এইচ অ্যাক্সিসে দেখাই। তাহলে ইনিশিয়ালি এটা যখন কারেন্ট জিরো, তখন এইচের মান, যখন কারেন্ট জিরো তখন এইচ জিরো, দ্যাট মিন্স ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি জিরো এবং ফ্লাক্স ডেন্সিটিও জিরো, যেহেতু বি সমান মিউ এইচ আর বি প্রপোর্শনাল টু এইচ। তাহলে এখন যদি আমরা এখানে যদি কারেন্টের মানটা ধীরে ধীরে বাড়াতে থাকি, তাহলে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের মান বাড়তে থাকবে, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের মান বাড়বে এবং এই বৃদ্ধির জন্য করসপন্ডিং আমাদের ফ্লাক্স ডেন্সিটি বাড়তে থাকবে, এইভাবে বাড়তে থাকবে। এখন কোশ্চেন হলো, এই বাড়তে বাড়তে এমন একটা সময় আসবে তখন এই যে ম্যাগনেটিক মেটেরিয়াল ওটা স্যাচুরেশনে পৌঁছাবে। তার মানে হলো তখন আমরা এই কারেন্টের মান বাড়িয়েও, কারেন্ট বাড়ালে করসপন্ডিং এইচ বাড়বে, কিন্তু তখন আমাদের এই বি এর মানটা একটা কনস্ট্যান্ট হয়ে যাবে। অর্থাৎ এই বি ম্যাক্স যেটা থাকবে, ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি, সেটা তার থেকে আর বাড়বে না, একটা স্যাচুরেশন লেভেলে আসবে। তার একইভাবে এইভাবে ও বিন্দু থেকে এ পর্যন্ত দেখিয়েছি, এ পয়েন্টটা যেখানে স্যাচুরেশন, তাহলে এইটা ধীরে ধীরে ইনক্রিজটা হলো। তাহলে এর যে করসপন্ডিং পয়েন্ট, অর্থাৎ এই স্যাচুরেশনের পয়েন্টে এখান থেকে ডটেড দিয়ে দেখালাম, এটা হলো বিএম, দ্যাট মিন্স ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি, এবং এখান থেকে ডটেড দিয়ে নিচে দেখালাম এই যে এইচএম যেটা লেখা আছে, এটা হলো ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। এখন আমরা কি করব? এই যে কারেন্টের মানটা বাড়িয়েছিলাম, এবার ধীরে ধীরে কি করব? আমরা কারেন্টের মানটা কমাতে শুরু করব। অর্থাৎ সাপোজ এটা যদি 15 অ্যাম্পিয়ার পর্যন্ত হয়ে থাকে, তারপরে আমরা 14.5, 14 অ্যাম্পিয়ার, 13 অ্যাম্পিয়ার, 12 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, অর্থাৎ ধীরে ধীরে কমাতে থাকবো।
কম কম হতে হতে এমন একটা পয়েন্ট আসবে, এখানে আমি আর পয়েন্ট বলেছি। এখন যেহেতু আমরা কমাবো, তাহলে কারেন্টের মান কম হলে এইচের মানও করসপন্ডিং কম হতে থাকবে, এবং এইচের মান কম হলে আমাদের বি এর মানটাও কম হতে থাকবে। এই যে বি আর যে পয়েন্ট, আচ্ছা বি আর পয়েন্টটাকে আমরা কি বলবো? রিমারেন্স। তাহলে রিমারেন্স অফ এ মেটেরিয়াল। তাহলে রিমারেন্স অফ মেটেরিয়াল এখানে আমরা ও আর দিয়ে দেখিয়েছি। তাহলে এটার ডেফিনেশন কি হবে? যখন ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির মান 0, অর্থাৎ এই যে বলেছি কারেন্টের মান কম করতে করতে এমন একটা পয়েন্ট আসবে তখন কোনো কারেন্ট আমরা সাপ্লাই দেবো না, জাস্ট জিরোতে থাকবে। কিন্তু তখন আমরা দেখতে পাচ্ছি যে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির একটা মান আছে, সেই মানটাকে আমরা বলছি যে রিমারেন্স। এটা কিসের করসপন্ডিং রিমারেন্সটা? যখন আমাদের এই ফিল্ড ইন্টেন্সিটি এইচের মানটা 0। এখন কোশ্চেন হলো ফিল্ড ইন্টেন্সিটি 0 হলেও আমরা ফ্লাক্স ডেন্সিটির মান কেন পাচ্ছি? তাহলে আমি এখানে বলেছিলাম র্যান্ডমলি থাকে। এখন যখনই আমরা কারেন্ট বাড়াচ্ছি, তাহলে এর যে পোলারিটিগুলো থাকবে নর্থ সাউথ পোল, একটা দিকে অ্যালাইন্স হবে। একটা দিকে অ্যালাইন্স হওয়ার ফলে এটা ধীরে ধীরে প্রথমে কিছু সংখ্যক অ্যালাইন্স হবে, তারপরে দেখা যাবে একটা সময় টোটালটা অ্যালাইন্স হয়ে গেছে বেশিরভাগটাই, অর্থাৎ নর্থ সাউথ পোল এইভাবে থাকবে। এবার আমরা যখন কারেন্টটাকে ধীরে ধীরে কমাচ্ছি, 0 আসলেও এটা তাহলে কি কম হলে তখন কারেন্টটা যেহেতু ধীরে ধীরে কম করছি, তাহলে কম করলে এই যে মানগুলো ধীরে ধীরে কম হতে থাকবে। ধীরে ধীরে এই মানগুলোও যে আগে যতটা অ্যালাইন্স ছিল সেটার থেকে কম হতে থাকবে, কিছুটা এই ম্যাগনেটিক ফ্লাক্স থেকে যাবে। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স থেকে যাবে, তার কারণ হলো এটা যে অ্যালাইন্স ছিল এই টোটালটাই যে এরকম র্যান্ডমলি অবস্থায় আসবে না, কিছু সংখ্যক থাকবে যারা তখনও অ্যালাইন্স অবস্থায় থাকবে। অর্থাৎ আমি বলতে চাইছি যে প্রথমে যে অ্যালাইন্স ছিল, ধীরে ধীরে কারেন্ট কমানোর ফলে এই সংখ্যাটা কম হচ্ছে, কিন্তু 0তে টোটালি এরকম যে র্যান্ডমলি ম্যাগনেটিক্যালি নিউট্রাল থাকবে না, সেই জন্য এটা হচ্ছে। এবার কি করব? এই 0 কারেন্টের পর এই যে কারেন্টের পোলারিটি যেটা থাকবে প্লাস মাইনাস, এটাকে আমি চেঞ্জ করব। এখন এটা মাইনাস, এটা প্লাস করে দেবো। এখন কারেন্টের ডাইরেকশন চেঞ্জ করলে কি হবে? কারেন্টটা ধীরে ধীরে নেগেটিভভাবে বাড়বে, -1 অ্যাম্পিয়ার, -2 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার। তখন আমরা দেখতে পাবো যে এই মানটাও ধীরে ধীরে এই গ্রাফটা এরকম করে এই পাথ ফলো করছে, এ আর তারপর আর থেকে সি পাথ। এখন এই যে একটা সি পয়েন্ট লিখেছি, এই সি পয়েন্ট এটা -HC লিখেছি, দ্যাট মিন্স সেখানে যে আমাদের ফ্লাক্স ডেন্সিটির মান টোটালটা 0, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির একটা মান আছে HC লিখেছি, যেটা মাইনাস ভ্যালু, এটা কোরেসিভ ফোর্স বলা হয়। তাহলে কোরেসিভ ফোর্সটা কি? এই ফোর্স যে ডেফিনেশনগুলো আছে এগুলো আসে অনেক সময় পরীক্ষাতে, তাহলে এটা আমরা জাস্ট গ্রাফ দেখব। তাহলে কোরেসিভ ফোর্স হলো একটা ফোর্স যেটার জন্য এই যে ম্যাগনেটিক যে ফ্লাক্স ডেন্সিটি থাকে তার মানটা 0 করার জন্য, বা ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটিকে রিমুভ করার জন্য আমাদের যে ফোর্সের দরকার, যে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির দরকার, সেটাকেই আমরা বলবো কোরেসিভ ফোর্স। এখন কোরেসিভিটি কাকে বলবে? এই ম্যাগনেটিক মেটেরিয়াল স্যাচুরেশন হওয়ার জন্য এই HC এর যে মানটা হবে সেটাকেই আমরা বলবো কোরেসিভিটি। এবং ইনিশিয়ালি এই যেটা বললাম রিসিডুয়াল ফ্লাক্স ডেন্সিটি, বা এটাকে বলা হয় রিমারেন্ট ফ্লাক্স ডেন্সিটি, রিসিডুয়াল ফ্লাক্স ডেন্সিটি অর রিমারেন্ট ফ্লাক্স ডেন্সিটি। এখন এই মানটা ধীরে ধীরে কমালে তখন এইভাবে ধীরে ধীরে কমতে থাকবে। আবার এমন একটা পয়েন্ট আসবে তখন দেখব যে আবার সেই ফ্লাক্স ডেন্সিটি স্যাচুরেশনে পৌঁছাবে, এবং সেখান থেকে এখান থেকে কারেন্ট যে নেগেটিভে থাকবে সেখান থেকে আবার ধীরে ধীরে বাড়াবো। আবার একটা পয়েন্ট আসবে যেখানে আমার ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি থাকবে কিন্তু যে ফিল্ড ইন্টেন্সিটি 0 হবে। একইভাবে করতে করতে এখানে একটা মান আসবে যেখানে আমাদের ফ্লাক্স ডেন্সিটির কোনো মান থাকবে না, কিন্তু ফিল্ড ইন্টেন্সিটির মান থাকবে। এবং আবার যদি বাড়াই তাহলে এই কার্ভটা এইসব ফলো না করে এইভাবে ফলো করবে। তাহলে এই যে কার্ভটা ফলো হলো কিভাবে? এখান থেকে এ, আর, সি, ডি, ই, এফ, এ, এই যে একটা লুপের মতন হয়েছে এটাকেই বলা হয় হিস্টেরেসিস লুপ। এখন কোশ্চেন হলো
যে এটাকে হিস্টেরেসিস লুপ কেন বলা হয়। হিস্টেরেসিস লুপ বলা হয় তার কারণ এই যে ফ্লাক্স ডেনসিটি, এটাকে আমি এফেক্ট লিখেছি, এবং ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি কজ, এটা গ্রাফে দেখানোর দরকার নেই, বোঝার জন্য লিখেছি। তাহলে এই বিএইচ কার্ভে বিটা অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি সেটা সবসময় এইচের থেকে ল্যাগ করে। হিস্টেরেসিস মিন্স ল্যাগ করে, তাই এটাকে বলা হয় হিস্টেরেসিস লুপ অর হিস্টেরেসিস কার্ভ। এখন আমরা তাহলে দেখে নিই যে কীভাবে ল্যাগ করছে। আমরা যে কোনো একটা পয়েন্ট চুজ করি, একমাত্র এই যে ম্যাক্সিমাম ভ্যালু এ এবং ডি এই দুটো পয়েন্ট বাদে এই কার্ভের যে কোনো পয়েন্টে যদি আমরা অ্যানালিসিস করি, তাহলে আমরা দেখতে পাবো সবসময় যে বি ল্যাগিং বিহাইন্ড এইচ। তাহলে আমরা এফ পয়েন্টে চুজ করি, এফ পয়েন্ট। তাহলে এফ পয়েন্টে আমরা কি দেখতে পাবো? এফ পয়েন্টে আমরা দেখতে পাবো যে এখানে এইচের একটা মান আছে, দ্যাট মিন্স এইচ সি, কিন্তু এখানে বি এর মান কত? বি এর মান তখনও 0, অর্থাৎ এইচ সি যখন শুরু হয়েছে তখন বি এর কোনো ভ্যালুই শুরু হয়নি বা কিছুই হয়নি, তাহলে এটা পিছিয়ে আসে। এখানে যে মান আছে এটাই ল্যাগিং লিডিংয়ের কনসেপ্ট, অর্থাৎ একটার যখন একটা মান আছে অপরটা 0। আবার আমরা যদি এই পয়েন্টের কথা ভাবি, ই পয়েন্টের কথা ভাবি, ই পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে এইচ সি এর মান 0, এইচ সি এর মান 0, কিন্তু বি এর মান নেগেটিভে আসে মাইনাস বি আর। তাহলে কি দেখতে পাচ্ছি? এটা 0, তাহলে -5 বড় না 0 বড়? 0 অবশ্যই বড়, অর্থাৎ এর মান যখন নেগেটিভে আসে তখন অলরেডি তার মানটা 0 আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বি ল্যাগিং বিহাইন্ড এইচ, সেই জন্য এটাকে বলা হয় হিস্টেরেসিস কার্ভ। হিস্টেরেসিস মিন্স ল্যাগিং বিহাইন্ড। এবং ফ্লাক্স ডেনসিটির এফেক্ট এবং ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির কজ, যেহেতু কারেন্ট বাড়ালে এই মানটা বাড়ে এবং এইচ এর মান যদি বাড়ে তাহলে করসপন্ডিং আমাদের বি এর মান বাড়বে, দ্যাট মিন্স বি প্রপোর্শনাল টু এইচ। তাহলে এটা বাড়লে এইচ এর মান যদি বেশি হয় তখন বি এর মান আমাদের বাড়বে। যেরকম ওহমস লতে বলেছিলাম আই প্রপোর্শনাল টু ভি, তাহলে ভি এর মান বাড়লে আই এর মান বাড়বে। এখানেও সেরকম ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির মান বাড়লে আমাদের বি এর মান বাড়তে থাকবে। এবং এটার যে এরকম নেচার ফলো করে সেটার কারণটা এই বোরস থিওরি দিয়ে এক্সপ্লেন করা যায়, যে পৃথিবী যেরকম সূর্যের চারিদিকে ঘোরার সময় নিজের অ্যাক্সিসে ঘোরে, তখন এর ভিতরে যে অ্যাটমগুলো থাকে, এই যে ডোমেনগুলো, যেখানে 10⁹ থেকে 10⁻15 সংখ্যক অ্যাটমস থাকে, তারা এক একটা ডোমেনে থাকে, এক একদিকে অ্যালাইন্সমেন্ট থাকে, এবং তারা যখন রোটেট করে, চার্জ থাকে তার মধ্যে, সেটা রোটেট করে, তাহলে সেখানে কারেন্ট হয়, এবং সেই কারেন্ট যেখানে থাকে সেখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এবং তার জন্যই এটা এরকম ফলো করে। যেহেতু এই যে এক্সপ্লেন করলাম এইভাবে, এটা দিয়ে এক্সপ্লেন করতে হবে। তাহলে এখান থেকে যে কোশ্চেনগুলো আসে, যে এই কার্ভটা ড্র করতে বলে, এই বিভিন্ন যে নামগুলো দেখেছি বিআর, এইচসি, এগুলোর ডেফিনেশন এবং এটা কেন এরকম নেচার ফলো করে এবং কেন এর নাম হিস্টেরেসিস, এটা হয়। এখন আর একটা ব্যাপার, সেটা হলো আমরা এখানে স্যাচুরেশান, অর্থাৎ যত সময় না ফ্লাক্স ডেনসিটি ম্যাক্সিমাম হয়েছে তত সময় এইচের মান বাড়িয়েছি, কিন্তু আমরা এইচের যে কোনো মানেও করতে পারি। সাপোজ এইচের মান এখানে আমি থামিয়ে দিলাম, এত পর্যন্ত রাখলাম, তারপরে আবার কম করলাম, তখন কার্ভটা এইভাবে ব্যাকে আসবে এবং আবার বাড়ালে দেখা যাবে এইভাবে ফলো করবে। এরকম হলো, এখান থেকে যদি মান নিই তাহলে এটা এরকমভাবে ফলো করবে, আবার যদি মানটা কম করি এইভাবে ফলো করবে। তাহলে এটাকে বলে নর্মাল ম্যাগনেটাইজিং কার্ভ। অর্থাৎ এদের যে এইগুলো যদি নিয়ে আমি এরকম একটা লাইন ড্র করি, তাহলে দেখবো এটা সেম লাইন দিয়ে পাস হবে। এই যে লাইনটা, এটা সেম লাইন দিয়ে পাস হবে। ইলেকট্রিক্যাল সার্কিটে যে ট্রান্সফরমার বা মেশিন থাকে সেখানে লস হয়, সেই লসটা সাধারণত দুই রকম। একটাকে বলে আয়রন লস অর কোল লস, আর একটাকে বলে কপার লস অর I²R লস। এবং এই কোল লসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটাকে বলছি হিস্টেরেসিস লস, আর একটাকে বলছি আমরা এডি কারেন্ট লস। দ্যাট মিন্স কোল লস PI লিখলাম, দ্যাট মিন্স আয়রন লস আর কোল লস, সেটা কিসের লস? PH প্লাস PE, হিস্টেরেসিস লস এবং এডি কারেন্ট লস।
তাহলে এটাকে কোর লস কেন বলে? যেহেতু ট্রান্সফরমার বা অন্যান্য মেশিনের কোরে এই লসটা হয়ে থাকে, তাই এটাকে বলা হয় কোর লস। এবং এটা আয়রন বা আয়রনের কোনো একটা কম্পোনেন্ট দিয়ে তৈরি হয়ে থাকে, সেই জন্য এটাকে বলা হয় আয়রন লস। তাহলে এটার দুটো উপাদান, একটা হিস্টেসিস লস, একটা এডি কারেন্ট লস। তাহলে এই এডি কারেন্ট লস এবং হিস্টেসিস লসটা কোথায় হবে? এই যে টাইম ভ্যারিং ফ্লাক্স, তাহলে টাইম ভ্যারিং ফ্লাক্স যে কথাটা বললাম, টাইম ভ্যারিং ফ্লাক্স মানেটা কি? এটা একটা এসি কার্ভ, এটা সাপোজ কারেন্ট দেখিয়েছি, এটা টাইম। তাহলে এই যে টাইমের রেসপেক্টে এটার যে কারেন্ট চেঞ্জ হচ্ছে, তাহলে এটার একটা ফ্লাক্সও যদি আমি ড্র করি, এটাকে ফ্লাক্স দেখালাম, এটা টাইম। তাহলে টাইমের রেসপেক্টে ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে, তাহলে টাইম ভ্যারিং ফ্লাক্সের জন্য ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের করে যে লসটা হয় সেটাকেই বলা হয় কোর লস অর হিস্টেসিস। আমরা কোথাও যদি দেখি এই ফ্লাক্সের মানটা চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ ফাই সাপোজ আগেও ছিল 25 মিলি ওয়েবার, এবং কিছু সময় পরে এটা দেখলাম 10টার সময় 10 AM, এখন দেখছি 10:15 AM-এও এই যে মানটা, মানে টাইম আমি চেঞ্জ করছি, 10টা পাস করলাম, সেম 25 মিলি ওয়েবার, অর্থাৎ এই টাইমটাকে আমি চেঞ্জ করছি। এটা T1 T2, T2টা 10.02 হতে পারে, একটু ডিফারেন্স টাইমটা, অর্থাৎ টাইমের রেসপেক্টে এটার যদি চেঞ্জ না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের যে কোর লস, দ্যাট মিনস হিস্টেসিস লস, এডি কারেন্ট লস, কোনো রকম লস কিন্তু হবে না। এই লসটা একমাত্র হবে যেখানে টাইমের রেসপেক্টে যে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটির মানটা চেঞ্জ হবে সেখানেই হবে। এবং এই যে আমি কার্ভ এঁকেছিলাম বিএইচ কার্ভ, তাহলে এই বিএইচ কার্ভের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল থেকে আমরা এই লসটা ক্যালকুলেশন করতে পারি। এখন এর ক্ষেত্রফল যত বেশি হবে, এর এরিয়াটা যতটা বেশি হবে ততটা লস বেশি হবে, এবং এর এরিয়াটা যত কম হবে লস তত কম হবে। এবং এই লসগুলো ইলেকট্রিক্যাল যে কোর ট্রান্সফরমার কি মোটরের, সেখানে কিন্তু হিট জেনারেট করে এবং এনার্জি ওয়েস্ট করে, এবং এই লসটাকে আমাদের মিনিমাইজ করার চেষ্টা করতে হবে। ম্যাগনেটিক সার্কিটে হিস্টেসিস লস এবং এডি কারেন্ট লস আমাদের হিট জেনারেট করে এবং একই সঙ্গে হয়, এরকম কোনো ব্যাপার নয় যে এখানে হিস্টেসিস লস হলে এডি কারেন্ট লস হবে না, এই দুটো লসই একসঙ্গে হয়। তাহলে আমরা আয়রন লস বলতে কি বুঝবো? হিস্টেসিস লস, এডি কারেন্ট লস। এবং টোটাল লসকে যদি পিটি লিখি তাহলে সেটা কি হবে? পিআই প্লাস পিসিইউ, দ্যাট মিনস আয়রন লস অর কোর লস প্লাস কপার লস। এখানে আয়রন লসকে আবার দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হলো হিস্টেসিস লস, এডি কারেন্ট লস। এরপরে আমরা হিস্টেসিস লস এবং এডি কারেন্ট লস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।